নমস্কার, আমি তরুণ ঘোষ। দাদা, আরো একটা বদনাম নেওয়ার জন্য এবার কিন্তু তৈরি হয়ে থাকুন। এক তো বদনাম হলো আমাদের, সেটা হচ্ছে আমরা জোর করে জল ছেড়ে বন্যায় ডুবিয়ে দিয়েছি বাংলাদেশের মানুষকে। এবার দ্বিতীয় যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। 5টি কোম্পানি, ভারতীয় 5টি কোম্পানি একসঙ্গে প্রেস কনফারেন্স ডেকেছিল। ডেকে তারা তাদের যা বক্তব্য তারা বলেছে, এই টোটাল 5টি কোম্পানি বাংলাদেশের কাছ থেকে পায় $1 বিলিয়ন। ঠিক শুনছেন, $1 বিলিয়ন। এবং মজার কথা হচ্ছে, এই $1 বিলিয়ন যে পায়, তা সত্ত্বেও যে নিরবিচ্ছিন্নভাবে এখনো বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো বারবার যোগাযোগ করা সত্ত্বেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, কেউ কোনো কথাও বলছেন না। ফলে এমন একটা সময় এসে গেছে প্রায়, যখন কোম্পানিগুলোর নাক অব্দি জল উঠে গেছে। এই কোম্পানিগুলো সবকটা রিপোর্ট আমি এখনো পাইনি। যে 3টে কোম্পানি এখনো পর্যন্ত, যে 3টে কাগজ এখনো পর্যন্ত আপনার ওয়েবসাইটের খবরটা আপলোড করেছে, আউটলুক লিখছে আদানি পাওয়ার অন্যান্যদের কাছে বাংলাদেশ প্রায় $1 বিলিয়ন পাওনা। রিপোর্ট আমি অল্প একটু পড়ছি। আদানি পাওয়ার, ACL এনার্জি, NTPC, PTC এবং পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া সহ 5টি পাওয়ার কোম্পানির কাছে বাংলাদেশের $1 বিলিয়ন পাওনা আছে। 5টি ভারতীয় বিদ্যুৎ কোম্পানি অর্থ প্রদান নিয়ে অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আদানি পাওয়ার, SILS এনার্জি ইন্ডিয়ার কাছে যথাক্রমে $800 মিলিয়ন এবং $150 মিলিয়ন সহ বিদ্যুৎ সংস্থাগুলির কাছে বাংলাদেশের টোটাল $1 বিলিয়ন বেশি পাওনা হয়ে গেছে। আরো একটি কাগজ লিখছে, আর্থিক সংকটের মধ্যে ভারতীয় শক্তি সংস্থাগুলি বাংলাদেশের কাছে $1 বিলিয়ন পাওনা হয়েছে। 5টি ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার, ACIL এনার্জি ইন্ডিয়া, NTPC, PTC এবং পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্মিলিতভাবে $1 বিলিয়ন বেশি পাওনা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া লিখছে, বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ 5টি ভারতীয় বিদ্যুৎ কোম্পানির পাওনা $1 বিলিয়ন, আদানি পাওয়ারের $800 মিলিয়ন। বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ বজায় রেখেছে, যা দুই দেশের মধ্যে দৃঢ় বন্ধনের পরিচয় দেয়। যাই হোক, তারা সতর্ক করে দিয়েছিল যে এই ব্যবস্থাটি অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না, কারণ কোম্পানিগুলি তাদের স্টক হোল্ডারদের কাছে দায়বদ্ধ। তবে এটি চিরকাল চলতে পারে না, কারণ তারাও স্টক হোল্ডারদের কাছে জবাবদিহি তাদের করতে হয়। মানে কোম্পানিগুলো এই যে চালাচ্ছে, কোম্পানিতে তার মাইনে দিতে হচ্ছে ওয়ার্কারদের, কয়লা কিনতে হচ্ছে, জেনারেশন কস্ট আছে, তারপরে হচ্ছে আপনার ট্রান্সমিশন কস্ট এবং ট্রান্সমিশন লিকেজ, সমস্ত কিছু কোম্পানিগুলোর ঘাড়ে এসে পড়ছে। কিন্তু তাদের পাওনা টাকা তারা পাচ্ছে না। ফলে ব্যাংকের ওপরে যে দেনা আছে, সেই দেনার ওপরে সুদ চচ্চর করে বাড়ছে। কোম্পানিগুলোর এখন জল নাকের ওপর উঠে গিয়েছে। ফলে এখন যে অবস্থা, তাতে এখন পাওয়ার বিচ্ছিন্ন করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তাদের ন্যাশনাল পাওয়ার বিচ্ছিন্ন করে ওই কারেন্টটা আমাদের ভারতের ন্যাশনাল গ্রিডে দিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। একটি ইকোনমিক টাইমস রিপোর্ট অনুসারে 30 জুন 2024 পর্যন্ত ACIL এনার্জি ইন্ডিয়া প্রায় $150 মিলিয়ন পাওনা রয়েছে। কোম্পানিটি বাংলাদেশের সঙ্গে 250 মেগাওয়াটের একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি রয়েছে। একটি দেশ যেটি সম্প্রতি একটি অভ্যুত্থানের সম্মুখীন হয়েছে, যার ফলে তার প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন। NTPC, যা তার 3টি প্ল্যান্ট থেকে 740 মেগাওয়াট সরবরাহ করে, প্রায় $480 মিলিয়ন পাওনা রয়েছে।
বাংলাদেশ থেকে পিটিসি ভারতের বকেয়া মার্চের শেষ পর্যন্ত প্রায় 84.5 মিলিয়ন। এখন এই হচ্ছে টোটাল অবস্থা। এইবারে সমস্যাটা যেটা হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষে কে কথা বলবে তাই তো এই কোম্পানিগুলো বুঝতে পারছে না যে কার সঙ্গে কথা বলা হবে। এবার যখন সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, বিদ্যুৎ দপ্তরের অধিকর্তা যারা বাংলাদেশের ওপারে রয়েছেন তাদের সঙ্গে যখন কথাবার্তা বলা হচ্ছে, তারা বলছেন আমরা এ ব্যাপারে কোনো উত্তর দিতে পারবো না, আর আমাদের কাছে এত টাকা নেই যে আমরা $1 বিলিয়ন আমরা শোধ করতে পারবো। এবার আপনারা উচ্চ পর্যায়ে কথাবার্তা বলুন। এবার উচ্চ পর্যায়ে কোনটা সেটা তো কেউ জানে না, আর এই দপ্তর যে কার অধীনে আছে সেটাও জানা যাচ্ছে না, আর যার অধীনে আছে তিনিও যোগাযোগ কোনো কিছু করছেন না। ফলে এখান থেকে সমস্ত মেলগুলো যা সমস্ত পাঠানো হয়েছে 5 তারিখের পর, 5ই আগস্টের পর যে মেল পাঠানো হয়েছে, একটা মেলের উত্তরও কিন্তু ভারতীয় কোম্পানিগুলো এখনো পর্যন্ত পায়নি। এরা সবাই ট্রান্সফার, পোস্টিং, একে বদলি করছে, ওকে বদলি করছে, একে জেল থেকে ছাড়াচ্ছে, ওকে জেলে ঢোকাচ্ছে, এইসব করতে ব্যস্ত। কিন্তু দেশটা কি করে চলবে সেদিকে কিন্তু কারোর নজর নেই, কেউ নজর দিচ্ছে না। আজকে যদি এনার্জি সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, তাহলে ট্রান্সফার, পোস্টিং সহ সমস্ত কিছু তো বন্ধ হয়ে যাবে। আগে তো সরকার এইদিকে নজর দেবে। আচ্ছা, টাকা পয়সা এখন নেই, ঠিক আছে, টাকা পয়সা নিয়ে নেগোসিয়েশন হতে পারে, আপনারা কথাবার্তা বলুন, ভারতীয় কোম্পানির সঙ্গে কথাবার্তা বলবেন। আপনারা না মেলের উত্তর দিচ্ছেন, না আপনার ডিপার্টমেন্ট কে চিফ তা জানা যাচ্ছে না, না আপনার কর্তা ব্যক্তি যারা আছে বিদ্যুৎ দপ্তরে তারা বলছে আমাদের কাছে টাকা নিয়ে আমরা কিছু বলতে পারবো না, আপনারা ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে যোগাযোগ করুন। এ তো মহা মুশকিলে ভারত ফেসে গেছে। এখন এই অবস্থায় যদি বাধ্য হয়ে এই 30 তারিখের পর, 31 তারিখের পর যদি বাধ্য হয়ে ভারতীয় সংস্থাগুলি যদি লাইন কেটে দেয়, তাহলে কি অবস্থা হয় বুঝুন। এখনো সময় আছে, আপনারা ভারতীয় সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনারা একটা কথাবার্তা চালান, টাইম চান তাদের কাছ থেকে। তারা তো একেবারে অবুঝ নয়, তারা তো বলছেন যে আমরা কথাবার্তা শুনতে রাজি আছি, আলোচনা করতে রাজি আছি, কিন্তু ওপার থেকে সাড়া পেলে তো হবে। 5 তারিখের পর থেকে আমরা মেলের পর মেল করে যাচ্ছি, কোনো রকম উত্তর নেই। অনির্দিষ্টকালের জন্য এইভাবে তো চলতে পারে না, কারণ আমাদের তো শেয়ার হোল্ডার আছে, শেয়ার হোল্ডারের কাছে তো আমাদের জবাবদিহি করতে হয়। তা আমরা কি জবাব দেবো? আমরা তো বিরাট ক্ষতির মুখের দিকে যাচ্ছি। একে তো দেশটার এই অবস্থা, টাকা পাওয়া যাবে কিনা সন্দেহ, কিন্তু ঠিক আছে, তবুও যদি যোগাযোগটা হয়, একটা মধ্যস্থতা তৈরি করে, ঠিক আছে আপনারা বলুন এত 1 বছর কি 6 মাস আপনি টাইম নিচ্ছেন, তার মধ্যে আপনারা টাকা দেবেন, ঠিক আছে, ইনস্টলমেন্ট করবেন, তাও ঠিক আছে, কিন্তু যোগাযোগটা তো হবে। যোগাযোগটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে কি করে হবে আপনি বলুন। এরপরে কি হবে, যখন এই 1 তারিখ থেকে যখন বিদ্যুৎটা বন্ধ হয়ে যাবে, কারণ দেয়ালে পিঠ হয়ে গেছে না, বিদ্যুৎটা যখন বন্ধ হয়ে যাবে, কারণ ন্যাশনাল গ্রিডে দিয়ে দেবে, তখন পুরো অন্ধকারে যখন বসে থাকবে, সেই সময়তে একটা প্রচার করা হবে কি, যে ভারত ইচ্ছে করে জল ছেড়েছিল, এবার ইচ্ছে করে বিদ্যুৎ কেটে দিল। তৈরি হয়ে থাকুন, এই বদনামটা কিন্তু ভারতের ঘাড়ে খুব শিগগির আসতে চলেছে। আমি জানি না ডক্টর ইউনূস তিনি কি ভাবছেন, কি করছেন, কিভাবে দেশ চালাবেন, তার এখনো পর্যন্ত কোনো দিশা তিনি দিতে পারেননি। কিভাবে তিনি দেশ চালাবেন, অর্থনীতি কি করে সামলাবেন। এই সিংহাসনে বসাটা কিন্তু খুব সোজা, ওটা হচ্ছে কাঁটার সিংহাসন। এখন কিন্তু উনি হারে হারে টের পাচ্ছেন, বা যারা ওই উপদেষ্টারা রয়েছেন তারা হারে হারে টের পাচ্ছেন যে ওই সিংহাসনে বসে দেশ চালানোটা কত কঠিন ব্যাপার। এখন তো পরিস্থিতি আরো বিগড়ে গেছে, দেশের মধ্যে অস্থিরতা, দেশের বাইরে যে কটন শিল্পগুলো ছিল আপনাদের, সেটা তো ম্যাক্সিমাম আপনাদের আইডিয়াল তো এই কটন শিল্পগুলো, সমস্ত শিল্পগুলো ঝাঁপ বন্ধ হয়ে গেছে। ঝাঁপ বন্ধ হয়ে যাওয়ার ফলে হয়েছে কি, এইবারে যারা সহযোগী যারা কোম্পানিগুলো ছিল তারা সমস্ত সহযোগিতা কেটে দিয়ে তারা এখন ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করছে, ব্যবসা আপনারা হারাচ্ছেন। বিহারে যে শয়ে গার্মেন্টস কোম্পানি হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করছে তারা,
কারণ কেউই তো লস খেতে চায় না, সবাই তো ব্যবসাটা করতে এসছে বাজারে। এই যে গাজী গ্রুপের কারখানায় আপনারা আগুনটা লাগিয়ে দিলেন, 187 জন না 185 জন মারা গেলেন, কারখানাটা তো গেল। গাজী গ্রুপের মালিক সে আওয়ামী লীগের সঙ্গে ছিল, সেটা আলাদা কথা, কিন্তু সেই কারখানায় যারা শ্রমিক ছিল সেই শ্রমিকদের পেটে লাথি বললো তো, কারখানাটা তো বন্ধ হয়ে গেল, পুড়িয়ে দিলেন, কারখানাটা বন্ধ হয়ে গেল, 185টা সাধারণ শ্রমিক মারা গেল, তা নিয়ে আপনাদের কোনো উচ্চবাচ্চা নেই। উপদেষ্টা কমিটি একটা কথা বলছে না, কোনো কথা নেই। এতগুলো প্রাণ চলে গেল, কি হবে, 2-4 লাখ টাকা করে আমরা দিয়ে দেবো এইভাবে শেষ পর্যন্ত। কিন্তু যে ক্ষতিটা হয়ে গেল, আপনাদের যে বেকারত্বের ওপরে যে চাপটা পড়বে আগামী কয়েক বছরের মধ্যে, বুঝতে পারছেন জায়গাটা কোথায় যাবে? সব উন্মাদের মতো হই 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 করে একটা অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে চলেছেন, যেখানে কোনো আলোর দিশা নেই, কেউ আপনাদের আলো দেখাতে পারছে না। ডক্টর ইউনূস তো নয়ই, আর ডক্টর ইউনূসের সাঙ্গপাঙ্গ যারা আছে তারাও নয়, কেউ নয়। ওই বক্তৃতা মাইকে করে দেওয়া খুব সোজা, কিন্তু মাঠে নেমে কাজ করাটা কিন্তু অনেক কঠিন। ভারতবর্ষের মতো একটা বিশাল দেশ আপনারা সমালোচনা করেন, আপনার ছোট দেশ একটা, সেটা চালাতে পারছেন না, ভারতবর্ষের সমালোচনা করা আপনারা। আমার পরামর্শ, আপনারা যোগাযোগ করুন। আপনারা যোগাযোগ না করলে আপনারাই বিপদে পড়বেন, আমাদের আর কি আছে? আর একটা বদনাম নয় আমাদের ঘাড়ে চাপবে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।